রাতে রাতে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সিম্পল হাউস ওয়াইফ জয়শ্রীর নতুন আরেকটি ব্লগে সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের ন্যায় আজও সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। হাউস ওয়াইফ হয়ে প্রতিদিন সকালে যদি আমরা কয়েকটি নিয়ম কানুন ফলো করতে পারি, তাহলে কিন্তু আমাদের সংসারে সুখ সমৃদ্ধি অর্থ কোনোদিন অভাব হবে না। পজিটিভিটি দিন দিন কিন্তু ক্রমশ বেড়েই চলবে। এই যেমন ধরো, সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যেমন বাসি বিছনায়, অনেক বন্ধুরা আছে কিংবা আমিও সেই দলেই পড়ি, বসে করো জোরে একেবারে সম্মুখ দর্শন বলতে হবে। করো জোরে তোমার মুখের সম্মুখে হাতটা রেখে দুই হাত এক জায়গায় করে সেই কোনো দিকে না তাকিয়ে বলতে হবে, করাগ্রে বসতি লক্ষ্মী, করো মধ্যে সরস্বতী, করো মূলে তু গোবিন্দাম, প্রভাতে কর দর্শনম। এই মন্ত্রটা বলে তুমি করো দুটো এক জায়গায় করে 2 থেকে 3 বার একটু ঘষে নেবে। নিয়ে সেই করটাকে তুমি তোমার মুখে এমনভাবে আস্তে ধীরে করে বুলিয়ে নিয়ে যাবে যে সর্বশরীরে মনে হবে যেন কোনো একটা পজিটিভিটি কাজ করছে। তারপরে এদিক ওদিক না তাকিয়ে তোমার প্রথম কাজ হয়ে গেল। দ্বিতীয়ত যেটা করতে হবে, তুমি যখনই নিচে লাফবে, মেয়ে হলে তোমার খাট থেকে বাম পাটা আগে লাফাতে হবে, আর ছেলে হলে আগে ডান পা। শাস্ত্রে বলা আছে যে মেয়েদের বাম পায়ে লক্ষ্মী বাস করে। তো মা লক্ষ্মীর এই নিয়মটাও কিন্তু আমি মেনে চলি। তারপরে যখন তুমি পাটা লাফালে তখন কিন্তু তুমি ভূমিতে পা দিলে, আর ভূমিতে যখন পা দিলে তখন কিন্তু তুমি পিতৃপুরুষের ভূমিতে পা দিলে। তখনই কিন্তু তোমাকে আগে সেই ভূমিকে স্পর্শ না করে হলেও তুমি দাঁড়িয়ে থেকে ভূমির দিকে লক্ষ্য করে তুমি একটা প্রণাম করে নেবে। এতে যে কতটা পজিটিভ ভাইবস কাজ করে সেটা তোমরা করতে করতে বুঝতে পারবে। তোমাদের একটা অভ্যাসে যখন পরিণত হয়ে যাবে, তখন দেখবে এই নিয়ম, এই কানুন, এই সংস্কারগুলো তোমরা ছাড়তেই পারবে না। তারপরে এদিক ওদিক কোনো দিকেই তাকাবে না। একটাই লক্ষ্য থাকবে, ঘরেতে তোমার সদর দরজায় হোক কিংবা ঘরের যেখানেই তোমার একটা ঠাকুরের মূর্তি আছে, তো মূর্তি কিংবা অ্যালবাম বলো, যে কোনো যাই কিছু থাকুক না কেন, তুমি চোখ বন্ধ করে সেইখানেই আগে গিয়ে সেই ঠাকুরকে একটা দর্শন দেবে। দর্শন দিয়ে করো জোরে তাকে প্রণাম করে একটাই তোমার মুখের উদ্দেশ্য থাকবে বলার, যে হে প্রভু, দিনটা তো তোমার দয়ায় শুরু হলো, তুমিই এখন জানো যে এই দিনটাকে তুমি কিভাবে কাটাবে। তো তোমার সান্নিধ্যে আমি এখন তোমার কাছে উপস্থিত হয়েছি। তুমি এখন এই সময়টুকু বা এই দিনটা কিভাবে পার করবে তুমিই বুঝে নিও। দিনটা তো তুমি আমাকে দিয়েছো, কিন্তু কর্মটা কিন্তু তুমি দিয়েছো। তো কর্মটাও কেমনভাবে করব আর কর্মটা কিভাবে না করব সেটা এত ডিটেলসে না, শুধুমাত্র তুমি ভগবানকে ওই যে স্মরণ করলে যে তোমার সান্নিধ্যে আমি হলাম, এটাই তুমি দেখো যে সারাটা দিন যেন ভালো কাটে। তবে ওই যে আমাদের মনে কত কথা জমে থাকে, সেগুলো তো আমরা ভগবানকে এক ফাঁকে জানানোর সময়ও পাই না। তো ওই যে যখন তুমি করজোড়ে ভগবানকে প্রণাম করবে, তখন ঠিক এইগুলো কিন্তু বলতে থাকবে। আর এইগুলো করে যে আমি কতটা উপকার পেয়েছি সে শুধুমাত্র আমিই জানি। আমি উপকার পেয়েছি বলে আমার বন্ধুদেরকে জানাচ্ছি যে তোমরাও করতে থাকো। দেখবে এই সকালের বাসি এতে কয়েকটা নিয়ম আমাদের সংসারে কতটা যে পজিটিভ এনার্জির কাজ করে সে শুধুমাত্র যারা করবে তারাই জানে। হয়তো অনেকে বলবে নিয়ম কানুন আবার কি, এগুলো তো কুসংস্কার। আচ্ছা, কুসংস্কার মেনে যদি আমি কোনো রকম উপকার পাই, তাহলে সেগুলো মানতে আমার কোনো অসুবিধা আছে? কোনোই অসুবিধা নেই। তো এগুলো করতে করতে যখন তোমার অভ্যাস হয়ে যাবে, তখন কিন্তু কোনো রকম কোনো সমস্যাই হবে না। আর ঈশ্বরের দেওয়া মহামূল্যবান সময় যদি ঈশ্বরকেই না দিতে পারি, তাহলে কিসের জীবন? যদি ঈশ্বরের দেয়া এই মহামূল্যবান জীবন ঈশ্বরকে বিন্দুমাত্র সময়ের মধ্যে সকাল থেকে দিতে পারি, তাহলে কিন্তু নিজেকে ধন্য বলে মনে করব।
দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে পাশে ঘর দৌড় উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে, দৌড়ে জল দেওয়াও হয়ে গেছে। এদিকে ছাদের উপরে এসে গতকাল তো কিছু কাটিং সাটিং করেছিলাম, সেগুলোও সেইভাবে ছিল। তখন সন্ধ্যা সন্ধ্যা হব বাবুরা এদিকে খাওয়ার জন্য চিৎকার করছিল যে তুমি বললে ম্যাঙ্গো লস্যি বানিয়ে দেবে, তো সেটা বানিয়ে দিচ্ছ না, কখন দেবে? সেজন্য আমি তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম। আর আমার একটা লক্ষ্য ছিল যে আমি পরদিনে এসে যদি বৃষ্টি না হয় তাহলে ছাদটাকে ঝাড় দেবো। বেশ কয়েকদিন হয়েছে ছাদটা ঝাড় দেওয়া হয়নি, ওই জন্য আরও তাড়াহুড়ো করে ছাদটাকে ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে ফেললাম। বাসি ঘর দুয়ার আর ছাদ ঝাড় দিয়ে অবস্থা একেবারে কাহেল। দেখো মুখ দিয়ে কেমন দরদর করে ঘামছি। এমনিতে জামা দিয়ে মুছেছি, তারপরেও আবার এরকম ঘামছি। উঠানটা ঝাড় দিয়েছি, অত বড় উঠান, প্লাস সিঁড়িতে জল দেওয়া হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এসে আবার পায়রা ছেড়ে এই যে এত বড় ছাদটাকে ঝাড় দিলাম। নোংরাগুলো আমি এখন ফেলবো না, পরে তোমার দাদাভাই স্নান করার আগে নোংরাগুলো ফেলে দেবে। চলো এখন নিচে যাই, নিচে গিয়ে একটু ফ্যানের নিচে বসবো, তারপরে ব্রাশ করবো। এখন ব্রাশ করিনি, তো তার আগে এক গ্লাস জল খাবো। প্রচুর কষ্ট হয়ে গেছে, পুরো গার ভেতর দিয়ে ঘাম টপটপ করে পড়ছে। মুখ টুক দেখেই তো বুঝতে পারছো কেমন ঘামছি। তো চলো আর বক বক না করে আগে নিচে যাই। কাজ তো একটা সেরে পারি না, আর একটা কাজ আমার জন্য অপেক্ষা করে বসে থাকে। গত দিনে যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম সেগুলো তো আধা শুকনো হয়েছিল, বেড কভারগুলোও তেমনভাবে শুকিয়েছিল না। তাই দেখো এই যে ছাদের যে ঘরের দড়িতে আমি এইভাবে ভাঁজ করে করে সব ওইভাবে মেলে দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে করে আমাকে আর দুবার করে মেলতে না হয়, তারপরে গিয়ে আবার শুকাতে দিতেও না হয়। তো ওইভাবেই আছে, তবে এখনও হাতে সময় পাইনি যে ওইগুলোকে নিয়ে আমি ঘরে নিয়ে গিয়ে ভাঁজ করব। তবে থাক, দেখা যাক কখন সময় পাই, সেই সময় অনুযায়ী ছাদ থেকে নিয়ে আসব। কেন বলো তো, ওই জামা কাপড়গুলো যদি এখন দড়ির থেকে নিয়ে আসি ঘরে, কোনো চেয়ার কিংবা কোনো খাটের এক কোনায় গাদা করে রাখতে হবে। আর কেউ যদি এসে দেখে যে ওইভাবে জামা কাপড় পরে আছে, সেটা কিন্তু একেবারে চোখে মানাও যায় না। আর তারপর চলে এসেছি সোজা ঠাকুর ঘরে। আর এসেই আগে ঠাকুর ঘরটাকে ভালো করে ক্লিন করে বাসন মাজে ধুয়ে এখন এই যে ঠাকুর ঘরে আগে সব থেকে প্রথমে আমাদের যে কাজটা থাকে, এই যে প্রদীপ প্রজ্বলন। এই প্রদীপটা আমাদের কিন্তু সংসারে অসংখ্য পজিটিভ এনার্জি নিয়ে আসে, যেটা আমরা দেখতে পাই না। দেখবে ঠাকুর ঘরে ঢুকে যখন তুমি প্রদীপ প্রজ্বলন করবে, তারপরেই যেন ঠাকুর ঘরে একটা পজিটিভ ভাইবস কাজ করে। নয়তো এমনি যখন আসবে ততক্ষণ দেখবে প্রদীপ ধূপ তোমার জ্বলবে না, ততক্ষণ কিন্তু একটা কেমন যেন একটা থমথমা ভাব। আর এই যে দেখো, প্রথমেই কিন্তু আগে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করে নিতে হবে। যেহেতু মা লক্ষ্মী কোনো রকম কোনো ঘণ্টা ধ্বনি পছন্দ করে না, তার জন্য আগে মা লক্ষ্মীকে আরতি দেখিয়ে, এদিকে এখন বাজরাংবালি আছে, তাকেও কিন্তু আমি আরতি দেখিয়ে নেব। আর বাজরাংবালিকে তুমি প্রতিদিন একটা করে ফুল অন্তত তার চরণে দেবে। যদি ঠাকুর ঘরে মূর্তি বা থাকে তাহলে তো খুবই ভালো হয়। আমার যেহেতু ঠাকুর ঘরে নেই, সদর দরজায় আছে, তো ওখানেই কিন্তু আমি প্রতিদিন সকাল সন্ধ্যা যখনই পুজো দিই তখনই কিন্তু আমি ধূপ ধুনো দিই। আর এই যে বজরংবলীকে পুজো করে আমি যে কতটা উপকার পেয়েছি সে শুধুমাত্র আমিই জানি। তো কি বলবো, এখন যদি কোনো রকম কেউ পথ দেখানোর লোক থাকে, তিনি হলো আমার স্বয়ং বজরংবলী। তো তাকে তো সকালবেলা পুজো করি, সকালবেলা পুজো করা না, সকালবেলা ঘুম থেকে উঠে আগে করজোড়ে দর্শন দিয়ে নিই, তারপরে বজরংবলীকে নমস্কার করি, তারপরে তো দিনটা শুরু করি। আর তারপরে আবার কিন্তু ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরকে আরতি দেখিয়ে কিন্তু বজরংবলীকেও আরতি দেখিয়ে নিয়ে, আর সেখানে কিন্তু শুধুমাত্র আরতি দেখালে হবে না, সাথে করে হনুমান চালিসা পাঠ করতে হবে। তবে কি বলতো, দিনের বেলা হনুমান চালিসা পাঠ করার সময় সুযোগ হয়ে যায় না। তবে শনি মঙ্গলবার তো বাধ্যতামূলক আমি দিনের বেলাও পাঠ করি, আবার সন্ধ্যাবেলাও পাঠ করি। আর অন্যান্য দিন কি করি, সন্ধ্যাবেলা করেই বিশেষ করে পাঠ করি, শুধুমাত্র বৃহস্পতিবার ছাড়া। যেহেতু বৃহস্পতিবারে সন্ধ্যাবেলা মা লক্ষ্মীর পাঁচালি পড়ি, ওই জন্য আর বৃহস্পতিবারের দিন তো পুজোটা অনেকটা বেশি থাকে, ওই জন্য বৃহস্পতিবার আর বজরংবলীর চালিসা হনুমান চালিসাটা পড়া হয় না। আর তাছাড়া যখন আমি বজরংবলীকে প্রদীপ দিয়ে আরতি করি, তখন কিন্তু ওই একটা মন্ত্র কিন্তু বজরংবলীকে অনেকবার, তোমার মনে যতবার চাই ততবার তুমি বলতে পারো, ওং হং হনুমতে নমঃ। এই মন্ত্রটা অন্তত 11 বার তো বলবে, তারপরে তোমার যতবার মন চায় ততবার তুমি ওই বজরংবলীকে আরতি করতে করতে এটা বলতে পারো।
আর তারপরে কিন্তু ওই যে শুধুমাত্র প্রদীপ তো ঘুরিয়ে নিলাম, তারপরে ঘন্টা, তারপরে শাক বাজিয়ে তারপরে গিয়ে আবারও আরতি করে নিই। যেটা আমি প্রতিদিন দেখাই সেটা তো দেখাই, আর যেটা প্রতিদিন তোমাদের অগোচরে হয়ে যায় সেটা কিন্তু আজও দেখিয়ে দিলাম। তারপরে ঠাকুরঘর দিয়ে এসে আগে একটু আটা মাখিয়ে নিয়ে রেখে দিয়ে তারপরে গেছিলাম আবার ঠাকুরঘরে প্রসাদটা তুলতে। যেহেতু ঠাকুর পুজো দেওয়ার পরে কিন্তু সবসময় একটা জিনিস খেয়াল রাখবে, ঠাকুর পুজো দেওয়ার পরে ঠাকুরের যে এঁঠো বাসনগুলো হয় সেই বাসনগুলো লাবিয়ে সেই জায়গাটা মুছে পরিষ্কার করে রাখার। তো আমি সেই কাজটা তো হাতে ধরে রেখে দিই ঠাকুরের প্রসাদ নেওয়া পর্যন্ত। ততক্ষণে দেখি যে আমার অন্য খারাপ কোনো কাজে হাত দিতে হয় না, যেমন ধরো মাছ মাংস ধরা এই সমস্ত কাজে, কিংবা এই যে ঝাড়ু ফাড়ুতে হাত দেওয়া এই সমস্ত কাজে যেন আমার হাত দেওয়া না লাগে, সেরকমভাবেই আমি এসে কাজটা গুছিয়ে মোটামুটি আবার চলে গেছিলাম। আজ অন্য দিনের থেকে আমার আজকে নিয়মকানুনটা একেবারে পাল্টে গেছে। অন্য দিন আমি স্নানের পরে সিঁদুর পরি, তারপরে গিয়ে ঠাকুর ঘরে ঢুকি। তো আজ কি হয়েছিল, এত পরিমাণে গরম লাগছিল যে দাঁত ব্রাশ করে ফ্রেশ হতে গিয়ে তখন ভাবছি যে সেই তো আমি গায়ে জল ঢেলে আবারও পরিষ্কার হব, তো তার থেকে বরং একেবারে মাথায় জল ঢেলে নিয়ে একেবারে স্নান করে নিই। পরে গিয়ে বাদবাকি যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করে নেব। এই যেমন জামা কাপড় কাচা ধোয়া আরও যে সমস্ত কাজ থাকে সেগুলো পরে করে নেব, সেটা ভেবে একেবারে স্নান সেরে ঠাকুর ঘরে গেছিলাম। যে ঠাকুর ঘরের বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে তারপরে গিয়ে আমি ফুল তুলতে যাব, তখন সিঁদুর পরে যাব। তারপরে ঠাকুর ঘরের বাসন মেজে ধুয়ে ঠাকুর ঘর পরিষ্কার করে ছাদে যখন ফুল তুলতে গেছি, তারপরে সোজা ঠাকুর ঘরে চলে গেছি। গিয়ে আমার আর খেয়াল নেই যে আমি সিঁদুর পরিনি। তারপরে তো বাইরে এসে বাবুরা ওইদিকে খাবার জন্য চিৎকার চেঁচামেচি করছে যে মা কিছু বানিয়ে দিলে না। তো আমি বলছি দাঁড়া, আমি আঠা মেখে রেখে গেছিলাম, তোদের রুটি বানিয়ে দিচ্ছি। তো ওই যে একটু চিনি দিয়ে পরোটা বানিয়ে দিলাম দুজনকে, তার সাথে আমিও চা বানিয়ে খেয়ে নিলাম। নিয়ে তারপরে যে সিঁদুর পরিনি আমি হট করে ঘরে গেছি বিছনা তুলবো বলে। ওরা যেহেতু বসে বসে বই পড়ছিল, আর বাসি বিছনায় বই পড়া তো বাচ্চাদের পক্ষে খুবই ভালো, ওই জন্য আমি বিছনাটাও উঠাইনি, ওরা বিছনায় বসে বসে বই পড়ছিল বলে। তো পুজো টুজো দিয়ে এসে যখন আমি বিছনা তুলতে গেছি, এখন আমি আয়নার সামনে যেই না গেছি দেখি আমি সিঁদুরই পরিনি। তারপরে আবার কি ঝটপট করে একটু সিঁদুর পরে নিয়ে বিছনাটাকে তুলে নিলাম। আগে যেহেতু ঝাঁটায় হাত দিতে হবে বিছনায় হাত দিলে, তার জন্য কিন্তু আমি আগে সিঁদুর পরে নিয়েছি, তারপরে গিয়ে ঝাঁটাতে হাত দিয়েছি। ঝাঁটাতেও কিন্তু আমাদের মা লক্ষ্মীর বাস থাকে, তবে কিছু কিছু ক্ষেত্রে ঝাঁটাকেও কিন্তু ইগনোর করে যেতে হয়। যে ঝাঁটায় হাত দিলে সেই হাতটা তো ধুতে হবে, এবার ঝাঁটায় হাত দিয়ে হাত না ধুয়ে তো আমি সিঁদুরে হাত দিতে পারবো না। তার জন্য ভাবলাম আগে সিঁদুরটা পরে নিই, তারপরে গিয়ে বাসি বিছনাটা তুলে নেব। তো ওইদিকে আজকে সকাল সকালই সমস্ত কাজ সেরে নিতে পারছি। আজকে যেন তো একটু প্ল্যানটা অন্যরকম হয়ে গেল, তবে ওই যে বলি না, আমি কোনো কাজ প্ল্যান মাফিক করি না। যখন যে কাজটা যেভাবে মনে হয় তখন সেইভাবেই সেই কাজটা এগিয়ে নেওয়ার চেষ্টা করি। আর তার মাঝে ফ্রিজ থেকে যে মাছ বার করে রেখে গেছিলাম, তো স্নানের আগেই বের করে রেখেছিলাম, রেখে জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এই মাছটা কিছুদিন আগেই নিয়ে এসেছিলো, যে বড় মাছটা, হাফটা তো রান্না করেছিলাম, হাফটা ফ্রিজে রেখেছিলাম। সেটাকেই আজকে ভাবছি আলু আর টমেটো পেঁয়াজ দিয়ে একদম প্লেন রান্না করব। আর ওদিকে তো ডাল সিদ্ধ আগে থেকেই করে নিয়েছি। আজকে আর ডালটা ফোড়ন দেইনি, শুধুমাত্র ডালটা সিদ্ধ করেই রেখে দিয়েছি প্রেসার কুকারে। ওটা খাওয়ার সময় কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে মাখিয়ে খেয়ে নেব। আর এই যে প্লেন তরকারি, এটা দিয়ে আজকে রান্নাবান্না হয়ে যাবে, মানে দুপুরের খাওয়া দাওয়া। আর রাত্রেবেলা দুধ আছে, আম আছে, আর কি চাই, তারপরে তো তরকারি তো থাকবেই। তো চলো এরই সাথে বলে রাখি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর যদি নতুন কোনো বন্ধু আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমি মানে আলুগুলোকে ভাজা করে তার ভেতরে পেঁয়াজ টমেটো লঙ্কা দিয়ে হালকা ভেজে নিয়েছি দেখতেই পেলে। তার মধ্যে জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে লবণ হলুদ লঙ্কা দিয়ে মিনিট দুয়েক মতো নাড়াচাড়া করে তারপরে জল ঢেলে দিয়ে ওই যে মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে লবণ মানে কেমন টেস্ট হয়েছে সেটাকে দেখে তারপরে নামিয়ে নিয়েছি।
আর রান্নার পরে প্রতিদিন যেমন বাসন থাকে গ্যাসটা ওইদিকে মুছে নিয়েছি, নিয়ে তারপরে এই যে কলপারে চলে এসেছি বাসন মাজতে। আর সকালে দুটো একটা বাসন ছিল বলে সেগুলো আর মাজিনি, সেগুলো রেখেই দিয়েছিলাম যে একবারে দুপুরবেলা রান্নার বাসনের সঙ্গে মেজে নেব। এমনটা প্রায় দিনই হয় যে আমি সকালবেলা দুটো একটা বাসন থাকলে না মাজি না, তখন এই রান্নার বাসনের সঙ্গে একবারে মেজে নিই, কেননা ওই খুচখুচ করে মাজাটা না আমার দ্বারাই হয় না। আমার মনে হয় যে কাজটা করব একবারে অনেকটাই থাকবে, তাহলে আমার বেশ ভালো লাগবে। আর তারপরে রান্নাবান্না সেরে ওদিকে রান্নাঘরটাকেও টিপটাপ করে গুছিয়ে রেখে আসলাম। রান্নাঘরে কিন্তু আমাদের মা অন্নপূর্ণার বাস, তার জন্য রান্নার পরে কিন্তু সবসময় একটা জিনিস খেয়াল রাখবে যে রান্নাঘর যেন নিট অ্যান্ড ক্লিন হয়, রান্নাঘরে যেন কোনো জায়গায় কোনো রকম নোংরা না জমে থাকে, তাহলে কিন্তু মা অন্নপূর্ণা সেখানে অসন্তুষ্ট হন। যেহেতু মা অন্নপূর্ণা স্বয়ং রান্নাঘরেতেই থাকেন। আর তোমরা যখন রান্না বসাবে তখন একটা জিনিস সবসময় খেয়াল রেখে করবে যে রান্নাঘরের উনানেতে, মানে রান্নার উনান হোক কিংবা গ্যাসের চুলা, বসিয়ে কড়াই হাঁড়ি কিংবা যে কোনো জিনিস বসিয়ে আগে একটা প্রণাম করে নেওয়ার। কেননা রান্নাঘরে যেমন মা অন্নপূর্ণার বাস, তেমনই কিন্তু অগ্নিতে ব্রহ্মার বাস। তো ব্রহ্মদেবকেও যদি নমস্কার করে রান্নাবান্না শুরু করা হয় তাহলে কিন্তু প্রত্যেকটা খাবারের স্বাদ দ্বিগুণ আসে, আর সাথে করে ব্রহ্মদেবও কিন্তু সন্তুষ্ট হয়, তাতে করে কোনো রকম কোনো বিঘ্ন ঘটে না রান্নাঘরের কোনো কাজে। সব কাজ কিন্তু ধীরে সুস্থে শান্ত মতে হয়ে যায়, আর তারপরেও কিন্তু আমাদের সংসারে সুখ সমৃদ্ধি আর নেগেটিভিটি থেকে আমরা বার হতে পারি। আর চলো এরই সাথে গতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই। উত্তরার কর্নার, বিট্টু বিদেশা ব্লগ, সুস্মিতা ব্লগার, সুমন দাস, ছোট্ট পাখি থেকে দিদি ভাই, রীতার কিচেন থেকে রীতা বোন, সুস্মিতা, জয়িয়ান মম, মৌমিতা দত্ত, রাজু সারিক, টুম্পা সানা, শতাব্দী, পিজি লাইফস্টাইল থেকে আমাকে কমেন্ট করেছিল যে আমি যে মিউজিকটা ব্যবহার করি তার লিঙ্ক দিতে, কিন্তু এর লিঙ্কটা দেয়া যাবে না, ইউটিউব মিউজিক থেকে তুমি এটা ডাউনলোড করে নিতে পারো। আর কমেন্ট করেছিল সৌরভ রূপালী নাথ, সে লিখেছে তোমাদের কি পায়রা আছে? হ্যাঁ আমাদের পায়রা আছে। আর তুমি কি প্রেসার কুকারে ভাত রান্না করো না? হ্যাঁ আমি রান্না করি যখন আমার দরকার পড়ে। আর তারপরে এখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা বাবুদের জন্য। তাদের আবদারে পনির মোমো নিয়ে এসেছে, তার সঙ্গে গ্রিন চাটনি আর চিলি সস টমেটো সস একসঙ্গে ছিল। তো এই যে বড়বাবুটা তো সে প্লেটে ঢেলে নিয়েছে, এখন ছোটোবাবু এখানে ঢালাঢালির পর্ব চলছে, আর এখানে তার মধ্যে হিসাবও চলছে যে পাপাকে কয়টা দেবে আর মাকে কটা দেবে, কে পাপাকে দেবে আর কে মাকে দেবে। তো এটা নিয়ে ডিসকাস করতে করতে ও তো ওইদিকে খাওয়া শুরু করেছে, আর ছোটোবাবু এখন নিজের প্লেটে গুছিয়ে নিচ্ছে, আর আমি এইদিকে বড়বাবুর প্লেট থেকে একটা মোমো আমি নিলাম, তারপরে ওদেরকে খাইয়ে দিয়ে বই নিয়ে বসাবো। তাহলে চলো আজ আসি, সকলে খুব ভালো থেকো, আবারও দেখা হবে।